আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান। একসাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়ার কিন্তু আজকে প্রচার হতে চলেছে, নিশ্চয়ই জানেন, 183তম এপিসোড। এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের এপিসোডটা, বিকজ আজকের এপিসোডটা কিন্তু বেশ ইউনিক একটা এপিসোড হতে চলেছে। বিকজ আজকে আপনাদের জন্য আছে, নিশ্চয়ই জানেন, আপনাদের সবার প্রিয় ফিরোজ ভাইয়ের ঘটনা আছে, এবং একই সাথে আজকে নাহিদ সরকার ভাইয়ের ঘটনা আছে, এবং রমরমা সব স্টোরি আছে কিন্তু আমি বলবো এতটুকু যে অসাধারণ কিছু ঘটনা আপনারা শুনতে চলেছেন, এবং যে ঘটনাগুলো শোনার পরে আপনারা হতভম্ব হয়ে যাবেন, অনেক বেশি ভালো লাগবে, এতটুকু বলবো। প্রথমে যদি বলি তাহলে আজকের এপিসোডে প্রথমে আমাদের নাহিদ সরকার ভাইয়ের ঘটনা আছে। তার যদি একটা ঘটনার কথা বলি তাহলে প্রথমেই যে ঘটনাটা আছে সেটা হচ্ছে ভয়ের সেই রাত। বেশ ইউনিক একটা স্টোরি। এরপরে নাহিদ ভাইয়ের ছলনাময়ী বলে একটা ঘটনা আছে, এবং সেটা লেখিকা মোসাম্মদ নীলা খাতুন। এবং এরপরে আছে ফিরোজ ভাইয়ের তত্ত্বতান্ত্রিক নামে এক ঘটনা, সেটা একটা ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা, এবং আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। এতটুকু বলতে পারি যে ভালো না লাগার কোনো কারণই নেই, বিকজ স্টোরিগুলো ইজ আউটস্ট্যান্ডিং। আর দেরি করবো না, চলে যাচ্ছি ঘটনায় যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারা যদি চান যে ভৌতিক দুনিয়ায় স্টোরি পাঠাবেন তাহলে আপনারা স্টোরি পাঠাতে পারেন। স্টোরি পাঠানোর দুটি ওয়ে আছে, ইমেল আইডিটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক দুনিয়া @gmail.com, BHOUTIKDUNI@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করুন, অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। বাট ওয়ান থিং, হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই আপনাকে প্রথমে লিখতে হবে ভৌতিক দুনিয়ার ছোট ঘটনা, দ্যাটস ইট। আর এছাড়া নিশ্চয়ই জানেন যে ভৌতিক দুনিয়ার পাশাপাশি কিন্তু আমার আরো 5টা চ্যানেল আছে, সেই চ্যানেল লিঙ্কগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। দেরি করবো না, চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশ ভাই, কেমন আছেন? আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি নাহিদ সরকার। জোশ ভাই, প্রথমে কিছু কথা না বলেই নয়, আমার মতো এত ছোট একটা স্টোরি কানেক্টরকে আপনি এত সুন্দরভাবে সুমর্যাদা দিয়েছেন ভৌতিক দুনিয়ায়, এবং আপনার মুখে যে আমার কালেক্টেড ঘটনাগুলো শেয়ার করেছেন, এর তো আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে। আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার এই দরাজ কণ্ঠে আমার ঘটনাগুলো পড়ে শোনাবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমারও এক ভয়ঙ্কর রাতের ঘটনা শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। শুরু করছি ঘটনা। নিশিপুর একটা ছোট্ট গ্রাম হলেও সেখানে প্রায় 100 ঘর মানুষ বসবাস করে। গ্রামের প্রতিটি মানুষ খুব দয়ালু এবং ধার্মিক, একে অপরের বিপদে আপদে সব সময় ছুটে আসে। সেই গ্রামের দরিদ্র চাষি নিতাইকে সবাই চেনে আর খুব ভালোবাসে। নিতাই খুব ছোট্ট একটা সংসার, মা বউ আর এক ছেলেকে নিয়ে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকে। নিতাই সব সময় সৎ পথে চলে আর সর্বদা সত্য কথা বলে, কারোর সাথে কোনো দিন মাথা হেট করেনি নিতাই। এবং নিতাইয়ের ছেলের নাম রাহুল, 12 ক্লাসে খুব ভালোভাবে পাশ করেছে সে। এইবার এখন সে একটা চাকরি খুঁজছে, কিন্তু এই পোড়ার গ্রামে চাকরি কোথায় পাবে? সেখানে সবাই তো চাষ করে খায়। তাই বাধ্য হয়ে সে ঠিক করে শহরে যাবে চাকরি খুঁজতে। কিন্তু নিতাই বউ তার মায়ের ইচ্ছা নেই তাকে শহরে চাকরি করতে যেতে তার, এবং গ্রামের চাষির ছেলে চাষবাস করে খাবে, শহরে গিয়ে চাকরি করে কি খাবে? কিন্তু নিতাই ঠিক করে তার ছেলেকে শহরে পাঠাবে। সে চাষ করে খায়, কিন্তু তার ছেলেকে তো আর চাষ করতে দেয়া যাবে না। মানুষের মতো হয়ে অনেক উপার্জন করে বাবা মাকে দেখাবে। সেই ভরসায় নিতাই ছেলেকে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শহরে পৌঁছে তারা হতভম্ব হয়ে যায়, কোথায় কাজ করবে আর কে বা তাদের ছেলেকে কাজ দেবে? এসব ভাবতে ভাবতে যখন তারা শহরের রাস্তায় পৌঁছে যাচ্ছিল, তখনও হঠাৎ করে দেখলো একটা শিশু রাস্তার মধ্য দিয়ে চলে এসেছে, আর উল্টো দিকে রীতিমতো তীব্র গতিতে ছুটে আসছে একটি গাড়ি। নিতাই চিৎকার করে ওঠে এবং ছুটে গিয়ে সেই শিশুটিকে বাঁচায়। তার বাবা মা ছুটে আসে। কৃতজ্ঞতা স্বরূপ তারা নিতাইকে কিছু টাকা দিতে চায়, কিন্তু নিতাই তার বিরোধিতা করে।
ও টাকা দিতে পারবে না। হতে পারে সে গরিব, কিন্তু মানুষের জীবনের বদলে সে টাকা নিতে পারবে না। শিশুটির বাবা মা যখন নিতাইকে জোরাজুরি করতে থাকে, তখন নিতাই টাকার বদলে তার ছেলের জন্য একটা চাকরি খুঁজে দেওয়ার কথা বললেন। এবং ভদ্রলোক শহরে বড় একটা কোম্পানির মালিক। নিতাইয়ের ছেলের কোয়ালিফিকেশন দেখে ভদ্রলোক রাজি হয়ে গেলেন তার কোম্পানিতে নিতাইয়ের ছেলেকে চাকরি দিতে, এবং থাকা খাওয়া সব দেবেন। নিতাইয়ের আনন্দ আর ধরে না, ছেলেকে ওনার কাছে দিয়ে নিতাইকে ফিরে যায় রীতিমতো গ্রামের বাড়িতে। 6 মাস কেটে যায়, রাহুলের মধ্যে একবারও বাড়িতে যায়নি। প্রতি মাসে পোস্টাল অর্ডারে টাকা পায় এবং বাড়িতে পাঠায়। খুব বেশি মন খারাপ হয়ে গেছে বাড়ির জন্য। বাড়ির সবাইকে দেখার জন্য তার সব সময় যেন ছটফট করতে থাকে মন। মালিক ভদ্রলোক রাহুলের এই অবস্থা দেখে তাকে এই 1 সপ্তাহের মধ্যে ছুটি দিয়ে দেয় এবং গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার জন্য ছুটি দেয়। শনিবার হাফ ডিউটি করে রাহুল বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে। ট্রেন ধরে শহর থেকে গ্রাম যেতে দিতে অনেক সময় লাগে। আবার তারপর বাস থেকে নেমে রিক্সা ধরতে হয় এবং তাদের বাড়িতে যাওয়ার জন্য যেতে হয়। গ্রামের মেঠো রাস্তা, তাই রিক্সা ছাড়া আর কোনো কিছু চলাচল করতে পারে না। ট্রেন থেকে রাহুল যখন নামলো তখন বেশ রাত হয়ে গেছে। কোনো মতে ছুটতে ছুটতে গিয়ে সেই শেষ বাসটা ধরলো। বাসটা থেকে বটতলা যখন নামলো তখন রাত 12টা। বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে সে অন্ধকারের সাগরে যেন নিমজ্জিত হয়ে গেল। মিনিট 2-এর মতো চোখ বন্ধ করে থাকলো এবং অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য, তবুও আশেপাশের কিছু চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসছে সে। সেখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে তাদের গ্রাম। রিক্সায় একমাত্র বাহন, কিন্তু এত রিক্সা পাবে কিনা সন্দেহ হলো। বাড়ি যেতে আবারও 2টি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষা পিশাচের আবাসস্থল। যদিও এসব কথা যাবৎ ফালতু বলে অনেকে উড়িয়ে দেয়, রাহুল এদিন এসব কথা বলে হাস্যকর মনে হয়, কিন্তু আজ এই পরিবেশের কথাগুলো বিশ্বাস করতে হচ্ছে। দূরে কোথাও যেন চিচিপোকা ডাকছে। শুনশান নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে গেছে এবং ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কোনো কিছুর অস্তিত্ব নেই, শুধু সে আর চিচিপোকা, সাথে অন্ধকার। এতক্ষণে আবছা আবছা সব কিছুই যেন চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে তাদের গ্রামের রাস্তা। সে রাস্তায় নেমে পড়ল। ছোট দোকানটি চোখ পড়ল এবং বন্ধ হয়ে গেছে অনেক আগে। পাশে যেখানে রিক্সা থাকার কথা সেই জায়গাটা ফাঁকা। ভয় তার গা যেন ছমছম করছে। এখন কি করে? একটু ইতস্তত করে ধীরে ধীরে সামনে এগোতে থাকলো। হঠাৎ এক প্রকার আলো যেন চোখে পড়ল। সর্বনাশ! ভূতের আগুন নয় তো? মৃত গুনগুন শব্দ করে যেতে রীতিমতো ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই হোক না কেন, গুনগুন করে গান গাইছে না, কোনোদিন কিছুই করলো না বলে ভয়। এবং সে সাহস করে এগিয়ে গেল। একটা রিক্সা সিটে বসে পড়ল এবং বিড়ি ফুঁকছে রিক্সাওয়ালা। বিড়ির টানে সে আলো সৃষ্টি হলো, তাতেই তার চেহারা পরিষ্কার দেখা গেল। রোগা পাতলা শরীর, শুকনো মুখ। আশ্চর্য! বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করেননি। দিনের আলো কখনো বোঝা যায় না, এবং অন্ধকারে একটু বিড়ির আলো যদি কতক্ষণ উজ্জ্বল হয়ে জ্বলে। এবং রাহুলকে দেখে লাফ দিয়ে নিচে নেমে দাঁড়ানো সেই রিক্সা থেকে বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। বাড়ি যাবেন? ওঠেন। সে একটু অবাক হলো। চেনে নাকি তাকে? হতে পারে, গ্রামের অনেকের কাছে সে পরিচিত। রাহুল তখন জিজ্ঞেস করলো, আপনি হারিকেন জ্বালানি কেন? রিক্সাওয়ালা বলে উঠল, কম আইতে গিয়া সোলয় তো ভেতরে পড়ে গেছে, বুঝতে পারছেন? তখন রাহুল রিক্সায় উঠে বসলো আর বলল, অন্ধকারে রিক্সা চালাবেন কিভাবে? রাস্তা দেখবেন বা কিভাবে? রিক্সাওয়ালা তখন বলল, অসুবিধা নাই, বিটালের চোখ আমার অন্ধকারে সব দেখতে পাই। আপনি শক্ত হয়ে বয়া রাখেন, তাহলে আর কিছু করতেইব না। কথাটা বুঝছেন? রিক্সা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসলো রিক্সাওয়ালা। কয়েক মুহূর্ত দ্রুত গতিতে রীতিমতো শুরু করলো রিক্সা।
এই রোগা পটকা টিনটিনের শরীর যে এত শক্তি তা দেখে কখনো বোঝায় ওঠার কোনো উপায় নেই। এবং কিছু সামনে পিশাচের আবাসস্থল, বিশেষ জায়গায় দুটি প্রথমটি এবং প্রথম পাড়া আর দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানে কলভার্টটি। কলভার্টের দুই পাশে দুটো শিমুল গাছ রয়েছে। দুটি পাড়ার লোকজন বুনেছিল এবং বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি। দেখতেও হুবহু এক, আর চারিদিকে বিস্তীর্ণ মাঠ, ক্ষেত খামার। সবাই মিলে নিচ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে ঝাঁপ দিয়ে যেন ঘাড়ের উপরে আছড়ে পড়ল পিশাচটা। কিছুক্ষণের মধ্যে উত্তর পাড়া পার হয়ে গেল রিক্সা এবং অন্ধকার থেকে আবছা আবছা আলো আস্তে আস্তে বুঝলো উত্তর পাড়ার শেষ বাড়িটা পার হলো। কিছু দূরে কলভার্ট এবং রাহুল চোখ বন্ধ করে বসে রইল। সত্যি ভয় পাচ্ছে। মৃদু ঝাঁকিটা অনুভূত হলে বুঝলো কলভার্টটা পার হচ্ছে। একটু করে চোখ মেলে তাকাতে দেখলো ওপারের শিমুল গাছটি পাশ কাটিয়ে চলে যাচ্ছে তারা। মনে একটু সাহস ফিরে পেল। একটা ঝামেলা তো পার হলো। পরবর্তী স্পট একটু সামনে, ওখানটা একটু অবশ্য অন্যরকম। বাংলা দ অক্ষরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তা। চারপাশে বাঁশের ঝাড়। দিনের বেলা বেশ অন্ধকার হয়ে থাকে, আর রাতের বেলা তো কথাই নেই। বাঁশ ঝাড়ের মুখেও ওখানে বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে, এবং কাকতালীয় ভাবে এটি একই রকম দেখতে। রাতের অন্ধকারে গাছটিকে আরো বেশি ভয়াবহ দেখায়। মনে হয় বিশাল এক দৈত্য দানব যেন দাঁড়িয়ে আছে। এর সম্পর্কে সে নানা রকম গল্প শুনেছে ছোটবেলায়। দিনের বেলায় যেতে গা ছমছম করে এবং রাতের বেলায় ওখানে দিয়ে গেলে নাকি পিশাচ ধরে। বিষয়টা নিয়ে এখনো তার কাছে সঠিকভাবে জানা নেই। অনেকেই নাকি পিশাচে ধরেছে এই পর্যন্ত, কিন্তু এখনো কেউ কাউকে পায়নি যে পিশাচে ধরেছে। সবাই শুধু এটা জেনে এসেছে বা শুনে এসেছে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবলো রাহুল। বিকেলে রওনা হয়ে রাত 12টায় এসে পৌঁছেছে। ট্রেনে বাসে মিলিয়ে মোটামুটি 100 কিলোমিটারের পথ। কত দেরি হয়ে গেল যে! তার বাবা মা নিশ্চয়ই অপেক্ষা করছে তার জন্য। এসব ভাবতে থাকলো রাহুল। অন্ধকারে রিক্সা সাই সাই করে প্যাডেল বেড়ে চলেছে। হঠাৎ করে মনে হলো এতক্ষণ তো বাসছাড় মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা। বিষয়টা কি? সে চারিদিকে একটু খেয়াল করতে চেষ্টা করলো। এই তো সামনে আচ্ছা ভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে। তার মানে তারা দ্বিতীয় স্পটে ঢুকে পড়ে যাচ্ছে। রাহুল দাঁত মুখ চেপে জবুতবু হয়ে বসে রইল। শিমুল গাছটা পার হবার পরে আবারও মৃদু ঝাঁকে খেল রিক্সাটা। মনে হলো রিক্সাটা আবারও কলভার্ট পার হলো। আশ্চর্য, কলভার্ট তো পার হয়ে এলো। ঘটনাটা কি? আরে এটা তো এপারের শিমুল গাছটি। আবছা আলোয় দেখা গেল পাশ কাটিয়ে চলে গেল। কি ব্যাপার? এমন হলো কেন? নাকি ভূতের ভয়ে মাথার ভেতরটা ওলটপালট হয়ে গেল? রাহুল সচেতন ভাবে তাকালো এবং ছুটে চলেছে রিক্সা। এক মনে চালিয়ে যাচ্ছে রিক্সা। কিছু জিজ্ঞেস করব ইচ্ছে করছে না, ভীতু বলবে তাহলে। এবং শহরে থাকে, ভয় পেয়েছি শুনলে একটা রোটে যাবে একেবারে। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। এই তো সামনে আচ্ছা অন্ধকার, আবারও শিমুল গাছের অপরটা চোখে পড়ছে। পৌঁছে গেছি এবার বাঁশঝাড়ের কাছে। সে সজাগ দৃষ্টি মেরে তাকিয়ে আছে তার বাম দিকে। শিমুল গাছটা পার হয়ে গেল। তারপর আবারও মৃদু একটা ঝাঁকি। তারা তৃতীয়বারের মতো কলভার্ট পার হয়েছে। তার সারা শরীর যেন রোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা যাচ্ছে। রাহুল রিক্সায় বসে প্যাডেল মারছে আর রিক্সার গায়ে হাত রাখলো। বরফের মতো ঠান্ডা হয়ে গেছে রিক্সাওয়ালার শরীর। সে স্তম্ভিত হয়ে গেল। চিৎকার করে পিঠে ঝাঁকাতে লাগলো, এই এই! রিক্সাওয়ালা কেমন যেন গোঙানির মতো আওয়াজ করতে থাকলো। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে প্রাণপণ রিক্সা হাতল ধরে রেখেছে সে। হঠাৎ করে সেও রীতিমতো শরীরে কিছু একটা চাপ অনুভব করে। তবে কি আমাকেও? তার শরীরের রক্ত হঠাৎ গরম হয়ে যায়। ভয়ঙ্কর বিপদের মধ্যে সে হঠাৎ করে রেগে ওঠে। আগে কয়েকবার প্রমাণ পেয়েছে। সে স্থানকাল পাত্র সবকিছু ভুলে চেঁচিয়ে উঠল, এই ওকে ধরেছিস কেন? চার ছেড়ে দে! চেঁচিয়ে ওঠার সাথে সাথে তার শরীরে যেন মনে হলো রাগের বিদ্যুৎ ছেয়ে গেল এবং হঠাৎ ভয়ঙ্কর সাহসী মনে হলো নিজেকে। আচ্ছা ভূতের একদিন তো আমার একদিন। মেরে ফেলবো তোকে সারা! ছাড় ওকে, ছাড়! সে নিজেও জানে না
কাকে উদ্দেশ্য করে সে এই কথাগুলো বলছে বা গালাগালি করছে। হঠাৎ তীব্র আলো চোখে ঝাঁঝিয়ে উঠল, সঙ্গে সঙ্গে মনে হলো এক বিরাট বোঝা যেন নেমে গেল তার উপর থেকে। তারও গলা শোনা গেল, কি হয়েছে, কি হয়েছে? আবার সে তীব্র চোখ ঝাঁঝানো আলো, এক পথচারী বোধ হয় তার চিৎকার শুনেছে দূর থেকে। হাতে ছোট্ট একটা টর্চ, আর আলোকে এত তীব্র মনে হচ্ছিল রাহুলের। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা যেন সংবিত ফিরে পেল। ব্রেক কষতেই অল্পক্ষণেই রীতিমতো থামিয়ে ফেলে রিক্সা, আর একটু হলেই চলে গিয়েছিল খাতে। বেশ জোরে জোরে রাম রাম করছে সে। ভয়ঙ্কর ভয় পেয়েছে বলে মনে হচ্ছে রাহুলের। রাহুল বলে উঠল, না না না, তেমন কিছু না। ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছে না সে, আবার বলতেও ইচ্ছা করছে না কাউকে এই মুহূর্তে। ভাই, একটু টর্চ ধরবেন? সে পেছনে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলতে থাকে। পেছন থেকে লোকটি টর্চের আলো ফেলে। অল্প কিছু সময়ের জন্য চারিদিকে আলোকিত হয়ে যায়। সাহসায় বুঝতে পারে তারা এই পেছনে রীতিমতো বাঁশ ছাড় ফেলে এসেছে। চলো চলো। রাহুল আবারও রিক্সাওয়ালাকে তাড়া দেয়। রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়া ভালো। বড় মাসা বেশি গেছি গো, রিক্সাওয়ালা শব্দ করে বলতে থাকে। আজকে অমাবস্যার রাত, আমার মনে হয় আসলো না, একেবারে মনে আসলো না। রাহুল তখন বলল, কেন, অমাবস্যা হলে কি হয়? অমাবস্যারে পিশাচরা শিকার করতে বাইর হয়, একলা পাইলে একেবারে শেষ করে দেয়। আর দূর, এসব ফালতু কথা। রাহুল এরকম অভয় দেবার চেষ্টা করলো। বাড়িতে গিয়ে ঘুম দেবেন, বুঝতে পারছেন, আর দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। মুখে বললেও মনে মনে ভাবে, সত্যি বোধহয় বড় বাচ্চাটা বেঁচে গেছি। তখন নিজে নিজে বলতে থাকে সে, আজকের পর থেকে আর রাইতে রিক্সা চালাবো না, কোনোদিন চালাবো না। পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল রাহুলের। গত রাতের কথা মনে পড়ে গেল। দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যে, এবং সবকিছু যেন ভয় পেয়ে গেছিল নিশ্চয়ই। সত্যি কি কালভার্ট 3 বার পার হয়েছে? এও কি সম্ভব? দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সবকিছুই। ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তায় কাছে দাঁড়ালো। রাতে কাউকে কিছু জানায়নি। খামোকা ভয় দেখে লাভ আছে কি? রাস্তায় রহিম চাচাকে দেখে অবাক হলো রাহুল। সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি দিয়ে এক মনে যেন হেঁটে চলেছে। কি হয়েছে, কোথায় যাচ্ছেন? আর বলো না, গতকাল রাতে ওই ফিরোজ মারা গেছে, ওর বাড়িতে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে যেন প্রচন্ড এক প্রকার ভয় ঘিরে ধরল রাহুলকে। ফিরোজ কি রিক্সা চালাতো নাকি? সে ভয় ভয় জিজ্ঞেস করলো। আরে না, ও রিক্সা চালাবে কেন? জুয়া খেলে কুল বাজাতো না, আবার রিক্সা। ও তাই নাকি? এক পাষাণ ভার যেন টেপে গেল রাহুলের মাছ থেকে। তখন সে বলে উঠল, বিদেশ থেকে আসছিল গত বছর, কিছু টাকা পয়সা কমাইছিল, তা জুয়া খেলে উড়াই দিছে এখন। রাহুল তখন বলল, তা হঠাৎ করে মারা গেল যে? আর বলিস না, গতকাল রাতে নাকি রাত 12টার দিকে জুয়া খেলে বাড়ি যেতেছিল। ভূতে ধরছিল নাকি কি কে জানে, বাড়ি গিয়া অজ্ঞান হয়ে যায়, তারপর আর ওঠা নাই। কথাটা শুনে রীতিমতো রাহুলের পৃথিবীটি যেন দুলে উঠল। সে লোক নয়তো টর্চের আলোয় যে চক্র থেকে তারা উদ্ধার পেয়েছিল, গত রাতে ওকে সে চক্রে পড়ে মারা গেল। দিনের আলোতেই রাহুল আবারও চিৎকার করে অন্ধকার দিকে দেখতে শুরু করলো। চাচাকে আর কিছু বলার সাহস হলো না। আস্তে আস্তে ঘরে এসে শুয়ে পড়ল। নিতাই মাঠ থেকে এসে দেখলো ছেলে শুয়ে আছে। সে বলল, কিরে, কি হয়েছে, ওকে এমন শুকনো লাগছে কেন? নিতাইয়ের বউ তখন বলল, খালি সে তো ও এরকমই করছে। ঠাকুমা এসে বলল, কি হয়েছে দাদু ভাই? রাহুল আর কিছু বলতে পারল না। গতকাল রাতের সমস্ত কথা সে জানালো। ওর মা সঙ্গে সঙ্গে কেঁদে উঠল। ঠাকুমা বলল, তুই ঠিক আছিস তো দাদু ভাই? নিতাই আস্তে আস্তে গুনগুন করে বলল, পিশাচের পাল্লায় পড়ছিল ওরা। জেফরি ভাই, এই ছিল গল্প। যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে পড়ে শোনাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। আশা করছি প্রতিটি ঘটনায় আমি আমার তরফ থেকে অবশ্যই দারুণ রকম ভাবে শেয়ার করব। আমি নাহিদ সরকার আবারও দারুণ এক ঘটনা নিয়ে এসেছিলাম। আশা করছি আপনাদের সবার মন জয় করতে পেরেছে এই ঘটনাটি। আমি আরেকটা ঘটনা পাঠিয়ে দিলাম, যদি ভালো লাগে আপনি আপনার মতো শেয়ার করবেন জেফরি ভাই।
থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রিয় নাহিদ সরকার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কিন্তু দারুণ দারুণ সব ঘটনা পাঠাচ্ছেন। আপনি ফিরোজ ভাই, মাশাল্লাহ, আমি আসলে সত্যি খুবই অভিভূত যে এত ভালো ভালো ঘটনা আমি পাচ্ছি আপনাদের মাধ্যমে। এভাবেই হবে, এভাবেই একদিন দারুণ রকম কিছু হয়ে যাবে ভৌতিক দুনিয়াতে, ইজন্ট ইট? আমি বিলিভ করি এতটুকু যে এত এত মানুষের ভালোবাসা যখন থাকে তখন কিন্তু আসলে খারাপ থাকা যায় না। আমি এটা বিলিভ করি যে দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং থিং যে আপনারা সবসময় আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, এর আগেও দিয়েছেন, এখনো দিয়েছেন, এবং আপনাদের ভালোবাসা পেয়ে আসলে এত দূর আগানো সম্ভব হয়েছে। দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টার মাইন্ড স্টোরি। ওয়াও, আমি সত্যি অনেক অনেক আনন্দিত ভাই আপনার কাছ থেকে এত ভালো ঘটনা পেয়ে। এবং আপনাকে বলবো ভাই, রিকোয়েস্ট করবো আপনি আরো অনেক ঘটনা পাঠিয়ে দেবেন। আপনার প্রতিটা ঘটনায় ডেফিনেটলি আমি শেয়ার করে দেবো। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম, বিকজ ইউ আর সিরিয়াসলি গুড স্টোরি টেলার, অ্যামেজিং স্টোরি কালেক্টর। এবং যারা স্টোরি কালেক্ট করে পাঠায় তাকে আমি বলি স্টোরি কালেক্টর। সত্যি বললাম, দারুণ অনেক ভালো একটা স্টোরি ছিল এবং খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা ঘটনা ছিল। আমি বিশ্বাস করি যে এরকম আরো ঘটনা আপনার কাছে আছে, এবং আছে কিন্তু আমাদের ভাইয়া আরেকটা ঘটনা আমাকে পাঠিয়েছেন। আমি এখন নাহিদ সরকার ভাইয়েরই আরেকটা ঘটনা শেয়ার করব। আশা করছি নাহিদ সরকার ভাইয়ের নেক্সট স্টোরিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই নাহিদ সরকার ভাইয়ের আরেকটি ছোট ঘটনায়। আসসালামু আলাইকুম যশু ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নাহিদ সরকার, এটা আমার দ্বিতীয় গল্প। আজকে আরেকটি কালেক্টেড গল্প আপনাকে পাঠিয়ে দিলাম। এই দুটি গল্প এক পর্বে শেয়ার করলে খুশি হব। এই গল্পটির নাম ছলনাময়ী। এই গল্পের মূল লেখিকা নিসামত নীলা খাতুন। শুরু করছি ঘটনা। সকালবেলা জিহাদ বাসে উঠেছে। উদ্দেশ্য বোনের বাড়িতে বেড়াতে যাওয়া। তার আপুর বিয়ে হয়েছে, 1 বছর হলো। অফিসে ছুটি না পাওয়ার কারণে বোনের শ্বশুর বাড়িটাও দেখা হয়নি। এবার ছুটি পেয়ে 10-12 দিনের মতো হবে। 12:30টার দিকে বাস থেকে গন্তব্যস্থলে নামিয়ে দিল। বোনের বাড়িতে যেতে হলে জিহাদকে অনেক পথ পায়ে হেঁটে যেতে হবে, কারণ রাস্তাগুলো খুব সরু আর মাটির রাস্তা। জিহাদ ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছে। কিছুটা পথ যেতেই চারিদিকে যেন আজান শুরু হয়ে গেল। জিহাদ সামনে একটা মাঠের ভেতর দিয়ে বাড়িতে দেখে থেমে যায়। বাড়িটাকে দেখে অনেক সুন্দর লাগছে। মাটির বাড়িও যে এত সুন্দর হয় বাড়িটা না দেখলে সে বুঝতেই পারত না। বাড়ির চারদিকে ফুলের বাগান। জিহাদ ভাবে বাড়িটার ভেতরে গিয়ে দেখি বাড়ির ভেতরটা কেমন দেখতে। এই ভেবে আমি বাড়ির ভেতরে ঢুকে পড়ি আর দেখে একটাই মাত্র ঘর, তার পাশে রান্নাঘর। কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল বাড়ির পরিবেশটা। বাড়ির এক পাশে ফুলের বাগান আর একটা সুন্দরী মেয়ে যেন বসে আছে। মেয়েটির মাথার চুল কোমর পর্যন্ত, দেখতে অপূর্ব সুন্দর। এবং সে কিছুটা সময় তাকিয়ে থাকার পর মেয়েটাকে বলে, 1 গ্লাস পানি হবে? মেয়েটা ঘর থেকে 1 গ্লাস পানি এনে দেয়। জিহাদ পানি পান করে বোনের বাড়ির দিকে এগোতে থাকে। জিহাদ বাড়িতে গিয়ে তার আপুর সাথে খাওয়ার পর অনেক গল্প করে। জিহাদ ঠিক করে আগামীকাল সে আবারও সেই মেয়েটিকে দেখার জন্য সে বাড়িতে যাবে। পরদিন সে ঠিক করে একই সময় বাড়ির উদ্দেশ্যে বের হয়। সময়টা তখন দুপুরবেলা। সে দেখতে পায় আজও মেয়েটা বসে আছে। জিহাদ মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন? মেয়েটি কোনো উত্তর দেয় না। জিহাদের কাছে মেয়েটাকে ভালো লাগে, আর এভাবেই একটা সময় ভালো লাগা থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। জিহাদ সত্যি প্রতিদিন মেয়েদের সাথে দেখা করে। মেয়েটার মাধ্যমে সে জানতে পারে এই বাড়িতে মেয়েটাও তার সাথে তার দাদি থাকে। একদিন জিহাদ মেয়েটাকে তার মনের কথাগুলো বলে দেয়। মেয়েটাও রাজি হয়ে গেল, কারণ মেয়েটিও জিহাদকে পছন্দ করে। জিহাদ মেয়েটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার নামটা তো এখনো জানা হয়নি। মেয়েটা তখন বলল, আমি নীলা, সবাই আমাকে নীলা বলে ডাকে। জিহাদ বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তুমি দেখতেও যেমন সুন্দর, তোমার নামটাও কিন্তু খুব মিষ্টি। জিহাদের কথা শুনলে নীলা হাসতে থাকে। বাহ, তোমার হাসিটাও যেন মন করা, মনে হচ্ছে আকাশ থেকে একটা ডানা কাটা পরি যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার হাসিটা তো আমাকে পাগল করে দিল। নীলা তখন বলল, হয়েছে হয়েছে, আর বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে না। জিহাদ বলল, দেখো নীলা, আমি কিন্তু একটু বাড়িয়ে বলছিলাম, সত্যি তুমি একটু পরীর মতো সুন্দর। এভাবে তারা অনেকটা সময় কাটিয়ে দেয়। একদিন নীলা জিহাদকে বলল,
দুপুরবেলা আমাদের বাড়িতে চলে এসো, দুজন সময় কাটাবো। জিহাদ তখন বলল, তুই শুধু দুপুরবেলা কেন আসতে বলছো? জবাবে নীলা বলে উঠল, এই সময় দাদি বাসায় থাকে না, তাছাড়া আমিও ওই সময় বাসায় থাকি। ঠিক আছে, এই বলে জিহাদ বাড়িতে চলে যায়। পরদিন নীলার কথা মতো দুপুরবেলা সে ওই বাড়ির দিকে চলে যায়। নীলাকে দেখা মাত্রই জিহাদ হতভম্ব হয়ে যায়। আজ তাকে দেখতেও আরো অনেক বেশি সুন্দর লাগছে। আজ নীলা জিহাদকে তার কক্ষে নিয়ে যায়। নীলা জিজ্ঞেস করলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? জবাবে জিহাদ রীতিমতো হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে উঠল, অনেক বেশি ভালোবাসে তোমাকে। দুজনে এভাবে অনেকটা সময় গল্প করে। একটা সময় জিহাদ বাড়ি ফিরে আসে, যদিও সে তার বোনের বাড়ি থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু নীলার সাথে প্রেম গড়ে ওঠার কারণে পরদিন থেকে তার বোনের বাড়িতে যাওয়ার কোনো নামই নিচ্ছে না। আর সে তার বোনকে সুন্দরী নীলার ব্যাপারে কিছুই জানায়নি। গভীর রাতে সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ জিহাদের চোখগুলো যেন মেলে তাকালো, আর দেখতে পায় নীলা তার পাশে বসে আছে। নীলার চোখগুলো যেন বড় হয়ে আছে, এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জিহাদ কোনো কিছু না ভেবে জিজ্ঞেস করলো, আরে নীলা, তুমি এখানে? নীলা তখন বলল, কেন, আমি বুঝি এই সময় তোমার কাছে আসতে পারি না? হ্যাঁ। নীলা তখন বলল, তা পারো, কিন্তু তুমি আমার বন্ধ রুমে প্রবেশ করলে কি করে? নীলা তখন বলল, মনের মিল থাকতে সবই সম্ভব। ঘুম পাচ্ছিল না, তাই ভাবলাম তোমার কাছে এসে গল্প করি। নীলাকে আজ অনেক বেশি অদ্ভুত লাগছে। তার মাথার চুলগুলো সব সামনের দিকে ছড়ানো আছে। জিহাদ খেয়াল করে দেখলো নীলা অদ্ভুত ভাবে আচরণ করছে। এ কি নীলা, তোমার কি হচ্ছে? তুমি অমন করছো কেন? নীলা, নীলা তখন বলে রীতিমতো হাতটা ধরতে নীলা তাকে ধাক্কা দিয়ে দেয়ালে ফেলে দেয়। নীলা, তোমার কি হচ্ছে? তুমি এমন কেন করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি নীলা। তখন নীলা জিহাদের গলা চেপে ধরলো এবং বলতে থাকে, ভালোবাসিস আমাকে না? ভালোবাসিস আমাকে? বলি শক্ত করে গলাটা চেপে ধরলো। জিহাদের যেন দম বন্ধ হয়ে আসছে, সে চোখ বন্ধ করে রয়েছে। তার নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠেছে। এই বুঝি তার প্রাণটা গেল। ঠিক তখন তার ঘুম ভেঙে যায়। জিহাদ এক লাফে বিছানায় গিয়ে পড়ে। এটা আমি কি দেখলাম? এতটা ভয়ঙ্কর একটা স্বপ্ন, তাও আমার নীলাকে নিয়ে। আর এটা নিয়ে এত ভাবার কি আছে? এটা তো স্বপ্ন মাত্র। পরক্ষণে সে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল সকাল সে নীলার বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে নীলা ফুল গাছ পানি দিচ্ছে। জিহাদ আস্তে আস্তে সেখানে গিয়ে পেছন থেকে নীলার চোখে হাত দিয়ে ধরে রাখে, আর ঠিক তখনই সে জিহাদকে একটা থাপ্পড় দেয় আর বলল, এই যে, আপনাকে বলছি, মেয়ে মানুষ দেখলে বুঝি বেশি খুশ থাকে না, তাই না? জড়িয়ে ধরতে মন চায়। জিহাদ বারবার বলতে থাকে, দুঃখিত, আমি আসলে না জেনে আপনাকে জড়িয়ে ধরেছিলাম। জিহাদ যাকে নীলা ভেবে ধরেছে সে নীলা নয়। কিন্তু আপনি কে? আর আপনাকে তো এর আগে কখনো দেখিনি, কোনোদিন দেখিনি। বেটা রাগান্বিত ভঙ্গিতে বলতে থাকে, আমি কে তো একটু পরে টের পাবি। জিহাদ ভাবে, ব্যাপারটা কি বাড়িতে প্রতিদিন নীলা বসে থাকে, তবে আজ নীলাকে দেখতে পায়নি। আর নীলার দাদিকেও কোথাও দেখা যাচ্ছে না। সে হাঁটতে হাঁটতে বাগানের কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু সেখানেও নীলা নেই। জিহাদের কাছে সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছিল। মেয়েটা বলতে থাকে, আছার, তোর বোনের কাছে বিচার নিয়ে যাচ্ছি। জিহাদ অনেক বারণ করলেও মেয়েটা শোনেনি। জিহাদ দ্রুত তার বোনের বাড়িতে ফিরে কিছুক্ষণের মধ্যে রীতিমতো মেয়েটা জিহাদের বোনের পাশে আসে, নালিশ করে। এদিকে লজ্জায় তো রীতিমতো জিহাদের মুখ যেন নিচু হয়ে গেছে। ছি জিহাদ, ছি, তুই এমনটা করবি ভাবতেও পারিনি, ঘৃণা হচ্ছে। তার বোন মেয়েটাকে সামনে রেখে জিহাদকে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই আজকে এখান থেকে চলে যা। আর মেয়েটাও তখন সেখান থেকে চলে যায়। জিহাদ লজ্জিত হয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। এই খবর যদি এখন তার বাবা মা জেনে যায় তাহলে কপালে খারাপই আছে, এটা ভেবে সে চিন্তিত হয়ে যায়। বাড়িতে আসার পর থেকে তার কিছুই যেন ভালো লাগছে না। সব সময় তার শুধু নীলার কথা মনে পড়ছে। কি যে বাড়িতে সবসময় নীলাকে দেখেছে, হঠাৎ সে বাড়িতে অচেনা মেয়েটার সাথে দেখা। তাহলে নীলা কোথায় গেল? নীলাকে তো এতটাই ভালোবেসে ফেলেছে যে চাইলেও সে এখন নীলাকে ভুলতে পারবে না। কোনো কাজে তো মন বসছে না। সবসময় নীলার মিষ্টি চাহনে যেন ভেসে উঠেছে। এত সুন্দরী একটা মেয়ে যাকে পরি বললেও ভুল হবে, পরির চাইতেও বেশি সুন্দরী মেয়েটার কথা সে কিছুতেই বলতে পারছে না। জিহাদের মা জিজ্ঞেস করলো, কিরে জিহাদ, তোর কি হলো রে আবার?
তুই সব কি অত সব ভাবছিস কেন? কিছু না মা, আমাকে একটু একা থাকতে দাও তো। তার মা চলে গেলে সে ভাবে যেভাবে হোক নীলার সাথে আজ দেখা করতেই হবে। নীলার জন্য তার মনটা যেন ছটফট করতে থাকে। সেদিন রাতে সে কাউকে না জানিয়ে নীলার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অন্ধকারে সে নীলার বাড়িতে সামনে গিয়ে দাঁড়ায়। বাড়ির পাশের বাগান থেকে ফুলের গন্ধ চারপাশে যেন বাতাস ভারী হয়ে উঠেছে। এখন তো রাতের বেলা, হয়তো নীলা এই সময় ঘুমিয়ে আছে। জিহাদ নীলার রুমে উকি দেয় এবং নীলার দাদি যেন ঘুমিয়ে আছে। একই রুমে নীলা যদি দাদি একা ঘুমিয়ে থাকে তাহলে তো নীলা বাইরে আছে। তাই জিহাদ বাইরে নীলাকে খুঁজতে থাকে। নীলা তুমি কোথায়? নীলা তুমি কোথায় আছো? কিন্তু না, কোথাও নীলার কোনো সারা শব্দ নেই। সবকিছুই যেন স্বাভাবিক আছে, কিন্তু নীলাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তখনই জিহাদ দেখতে পায় কে যেন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুমের দিকে চলে যাচ্ছে। জিহাদ ভাবে ও তো নীলা। দেখতে দেখতে তারই চোখের সামনে মেয়েটার রুমে প্রবেশ করলো এবং জিহাদ দৌড়ে রুমের জানালায় উকি দিল। আর তাতেই বাধে বিপত্তি। বাড়ির লোকজন চিৎকার করে বলতে থাকে, কে কোথায় আছিস? জলদি আয়, বাড়িতে চোর এসেছে। চোরের কথা শুনে জিহাদের বুকটা যেন কেঁপে উঠল। এইবার তাকে না চোর বানিয়ে দেয়। তাই ঘরে এসে কেউ বের হবার আগে দ্রুত এখান থেকে পালাতেই হবে, যেভাবেই হোক না কেন। ওই তো দরজা খুলে দুজন মহিলা এবং পুরুষ বের হয়ে আসে। তাদের হাত লাঠি সোটা এবং জিহাদ মান সম্মানের ভয়ে তোরা পালাতে চায়। পালানোর মতো কোনো জায়গা না পেয়ে সে বাড়ির পাশে সে ফুল বাগানে প্রবেশ করলো। কোনো রকমে ফুল গাছ দিয়ে নদীর নিজের শরীরটা যেন ঢেকে রাখে এবং লোকগুলো চারপাশে টর্চ মারতে থাকে। কেউ বলতে থাকে, কে আছিস? বের হয়ে আয়, নয়তো কিন্তু একেবারে খুঁজে পেলে রক্ষা নেই। জিহাদ ভয় ভয় কি করবে বুঝতে পারে না। হঠাৎ করে একজন লোক তার দিকে এগিয়ে আসতে থাকে। জিহাদ নিশ্চুপ হয়ে বসে আছে। বারবার তাকে সৃষ্টিকর্তার নাম জপতে থাকে, এবারের মতো আমাকে উদ্ধার করো, আমি আর এখানে আসবো না। আর ঠিক তখনই কে যেন তার কাঁধে হাত রাখলো। মুহূর্তে সে চমকে ওঠে। কে? হাতটা সোজা জিহাদের মুখ চেপে ধরলো। জিহাদ কোনো কথা বলতে পারলো না। সে ভালো করে খেয়াল করে কিছুই বুঝতে পারলো না এটা নীলা। আরে নীলা, তুমি এভাবে কেউ দেখা দেয় নাকি? তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আর এতক্ষণ যাবৎ তুমি কোথায় ছিলে? সে কখন থেকে তোমাকে খুঁজছি। নীলা জিজ্ঞেস করলো, আমাকে কেন খুঁজছিলে? হ্যাঁ কেন আবার? তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। এই জিহাদ তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। তখন নীলা বলে উঠল, তুমি আমার জন্য মরতে পারবে? জিহাদ নীলা মেয়েটা কত সুন্দর, তবে তার কথাগুলো কেমন যেন অদ্ভুত ধরনের। সে বলল, হ্যাঁ হ্যাঁ জিহাদ, তোমার জন্য সবকিছু করতে পারবে। তখন নীলা বলল, তুমি আমাকে এই রূপের জন্য পছন্দ করেছিলে? কাল যদি রূপ না থাকে তখন তুমি আমাকে ভালোবাসবে? এবারও জিহাদ হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে উঠলো আর বলল, হ্যাঁ ভালোবাসবো। ঠিক তখনই পাশ থেকে যেন জিজ্ঞেস করে উঠলো, এই চোপের আড়ালে কে আছিস? তাড়াতাড়ি বের হয়ে আয়, নয়তো ভালো হবে না বলছি। জিহাদ ভয় জড়সড় হয়ে বসে আছে। দেখো নীলা, লোকগুলো আমাকে চোর মনে করছে। এখন আমি কি করবো কিছু বুঝতে পারছি না। নীলা জিজ্ঞেস করলো, এটা তোমাকে খুঁজে পাবে না যতক্ষণ তুমি আমার সাথে আছো। তোমাকে খুঁজেও পাবে না এরা। জিহাদ নীলাকে জড়িয়ে ধরে। নীলা জিহাদকে ছাড়িয়ে দিয়ে বলতে থাকে, আমাকে অনেক ভালোবাসো তাই না? জিহাদ বলল, হ্যাঁ তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে জীবন সঙ্গিনী করতে চাই। এটা বলা মাত্র চারিদিকে কেমন যেন খুটখুটে অন্ধকার হয়ে গেল। আর নীলা চোখের পলকে খুব বিভৎস এক চেহারার অধিকারী হয়ে উঠল। এতটাই ভয়ঙ্কর সে চেহারা যেন জীবনেও সে দেখেনি। জিহাদ যেন চমকে উঠল। কিভাবে সম্ভব এরকম নারী মূর্তি এভাবে করে পিশাচের রূপ ধারণ করলো? নীলার চেহারা যেন ভয়াবহ। নীলার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আর রক্তগুলো খুব বাজে থেকে বিভৎস গন্ধ বের হচ্ছে। আর সেখান থেকে যেন পোকামাকড় গলে গলে বেরিয়ে আসছে, পুঁজ বেরিয়ে আসছে। কি বিভৎস অবস্থা! জিহাদ ভয়ে সেখান থেকে উঠে যেতে লাগলো। ভয়ঙ্কর নীলার চুল দিয়ে রীতিমতো জিহাদকে পেঁচিয়ে ধরলো এবং জিহাদ বাঁচার জন্য ছটফট করতে থাকে। ভয়ঙ্কর দেখতে সেই নীলা নামক পিশাচটি বলে উঠল, তোরা সব ছেলেরা একই চরিত্রের,
আজকে আমি তোকে মেরে সারা জীবন আমার কাছে রেখে দেব। জিহাদ অনেক চেষ্টায় নিজের সেই ভয়ঙ্কর চেহারাটার বা ভয়ঙ্কর জিনিসটা থেকে নিজেকে ছাড়াতে পারছে না। তার নিঃশ্বাসটা যেন ভারী হয়ে ওঠে, মনে হচ্ছে এই বুঝে সে প্রাণ হারাবে। তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না, সে নড়াচড়াও যেন করতে পারছে না। তখন সে খেয়াল করলো পাশের বাড়িটা দেখতে তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। ভয়ঙ্কর জিনিসটা তাকে টেনে রীতিমতো মাটির নিচে নিয়ে যাচ্ছে। একজন লোক জিহাদকে দেখতে পায়। লোকটি দেখতে পায় সেখানে মাটির নিচ থেকে রক্ত বের হচ্ছে। তার কাছে মনে হচ্ছে পুরো জায়গাটা যেন রক্তে রক্তে প্লাবিত হয়ে যাচ্ছে, পুকুরে পরিণত হচ্ছে, আর সেই রক্তের স্রোতে সে ডুবে যাচ্ছে। লোকটি খুব শক্তিশালী হওয়াতে একটা শক্ত দড়ির সাহায্যে সে জিহাদের দিকে দড়ি ছুঁড়ে মারে। জিহাদ দড়ি ধরতে লোকটি তাকে টেনে উপরে তোলে এবং জিহাদ একটু স্বাভাবিক হলে লোকটি তাকে জিজ্ঞেস করে, তুমি এই জায়গাতে কেন এসেছিলে? এখানে তো দিনের বেলাও কেউ আসে না, আর এই জায়গা খুব খারাপ। জিহাদ অবাক হয়ে লোকটাকে সবকিছু খুলে বলে। তখন লোকটি বলল, অনেক বছর আগে এই জায়গাতে একটা মেয়ে তার দাদির সাথে বসবাস করতো। বেটির বড় লোক একটা ছেলে খুব পছন্দ করতো, তবে মেয়েরা ছেলেটাকে একদম পছন্দ করতো না। তাই ছেলেটাকে একদম একটা দুপুরবেলা বন্ধুদের সাথে করে নিয়ে মেয়েটিকে সর্বনাশ করে থাকে। তাতে তার দাদি বাধা দিতে আসলে প্রথমে তাকে মেরে ফেলে। সব শেষে নরপশুগুলো মিলে মেয়েটাকে ধর্ষণ করে ফেলে। মেয়েটার কান্নারত অবস্থায় তাকে রীতিমতো বলল, সবাইকে বলে দেব, তোদের সবার চেহারা আমি সবার সামনে উন্মোচন করে দেবো। মেয়েটার কথা শুনে মানুষ রূপে সেই নরপশুগুলো রীতিমতো মেয়েটার চোখ দিয়ে গলায় পেঁচিয়ে মেয়েটাকে মেরে ফেলে। তারপর ঘরের ভেতরে গর্ত করে পুঁতে রাখে। কিছুদিন পর সেখান থেকে অনেক দুর্গন্ধ বেরোতে থাকে, আর সেই ঘরটা একা একা ভেঙে যায়, আর সেই গর্তের ভেতর থেকে শুধু রক্তক্ষরণ হতে থাকে। সেদিনের পর থেকে প্রায় দুপুরবেলা সেই মেয়েটাকে জমির আশেপাশে দেখা যায়। জিহাদ জিজ্ঞেস করলো, সে ছেলেটির কি হলো? তখন লোকটি বলে উঠল, বড়লোক বাড়ির ছেলে, আজও তার কোনো শাস্তি হয়নি। এই ঘটনার সবাই এতক্ষণে জেনে গেছে। জিহাদের বোন এই তাকে রীতিমতো বাড়িতে নিয়ে যায়। পরদিন জিহাদ তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। সকালবেলা সে জমির দিকে চোখ যেতেই সে দেখে সত্যি সেখানে কোনো ঘর বাড়ি নেই, আর এটা দেখে জিহাদের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সমাপ্ত। গল্পের নাম ছলনাময়ী। গল্পের লেখিকা মোসাম্মত নীলা খাতুন এবং ঘটনাটি কালেক্ট করা হয়েছে জেফরি ভাই ভৌতিক গল্প নামক এক ফেসবুক পেজ থেকে। আমি ফুল ক্রেডিট দিয়ে ঘটনাটি আপনার কাছে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে আপনি পড়ে শোনাবেন। আমি নাহিদ সরকার বলছিলাম। Hey Nahid bhai, thank you very very much for this beautiful story. আসলে ঘটনাটা বেশ weird টাইপের স্টোরি ছিল, আমি বলবো। আসলে অনেক অনেক অদ্ভুত একটা ঘটনা ছিল, এবং আমি আমার কাছে মনে আছে আমি অনেক আগে একটা ঘটনা পড়েছিলাম কামিনী, অনেকটা ওই ধরনের একটা ঘটনা, খুবই ভয়াবহ রকমের ভালো লেগেছে ভাই। বিশ্বাস করেন গায়ে হিম হয়ে গেছে লাস্টের দিকে যখন একটা ধাক্কাটা সবার শেষে ছিল। দ্যাট ওয়াজ অ্যামেজিং ভাই, এবং সত্যি বললাম আমি সত্যি হতভম্ব হয়ে গেছি স্টোরিটা শুনে। অসম্ভব রকম সুন্দর লেগেছে ভাই। এবং নাহিদ সরকার ভাই, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, দাবি থাকবে, অনেক অনেক সুন্দর সুন্দর ঘটনা যেহেতু পাঠাচ্ছেন, আপনি সামনেও পাঠাবেন দয়া করে, এবং পাঠানো কিন্তু ছাড়বেন না। আমি চাই যে আরো অসাধারণ ঘটনা আপনার মাধ্যমে ভৌতিক দুনিয়াবাসী পেয়ে যাক, এটাই একমাত্র কামনা থাকবে আমার বেসিক্যালি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি যেটা করবো এখন সেটা হচ্ছে সরাসরি আমি চলে যাব পরবর্তী ঘটনা, এবং আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটা হচ্ছে আমাদের ফিরোজ ভাইয়ের কালেক্টেড স্টোরি, এবং সেই স্টোরিটার নাম হচ্ছে তত্ত্বতান্ত্রিক, ব্ল্যাক ম্যাজিকের স্টোরি। বেসিক্যালি এটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি। চলুন শুনে আসি কালো জাদুর ঘটনা তত্ত্বতান্ত্রিক। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই,
আশা করছি আপনি অনেক ভালো আছেন এবং সব সময় ভালো থাকেন, এটাই আমার প্রার্থনা, এটাই আমার দোয়া থাকবে আপনার জন্য। কারণ আপনি এত সুন্দরভাবে ঘটনাকে পরিপূর্ণভাবে উপস্থাপন করেন। আমার মনে হয় না বাংলাদেশের কোনো হোস্ট এত সুন্দরভাবে একটা গল্পকেও উপস্থাপন করতে পারে। আজ আপনার জন্য একটি ঘটনা কালেক্ট করেছি, ব্ল্যাক ম্যাজিকের স্টোরি। ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। ঘটনাটির মূল নাম কালো জাদু তত্ত্বতান্ত্রিক। শুরু করছি ঘটনা। প্রকাশকের দপ্তর থেকে বেরিয়ে কলেজ স্ট্রিটের মোড় দিকে এগিয়ে চলেছে। অমনি পেছন থেকে শুনতে পেলাম, রামকৃষ্ণ বাবু, ও রামকৃষ্ণ বাবু। পেছন ফিরে দেখলাম নবকুলের প্রকাশনিক দীপক হাতে একটা কাগজ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। বললাম, কি ব্যাপার, আবার কি হলো? আরে বসাই, সেই কখন থেকে আপনার পিছু পিছু ডাকছি, আপনি তো শুনতে পাচ্ছেন না। আমি তখন বললাম, আরে আরে আমি দুঃখিত, আসলে একটা নতুন গল্পের খণ্ডাংশ নিয়ে চিন্তা করছিলাম তো, তাই শুনতে পাইনি আর কি। হ্যাঁ বলুন, কি হয়েছে? আপনার ডায়েরির পাতার ভিতরে ছিঁড়ে গিয়েছিল, কারো ঠিকানা লেখা আছে, ভাবলাম হয়তো বা দরকারি কোনো ঠিকানা হবে, তাই দৌড় দিয়ে এলাম আর কি, বুঝছেন বাবু। আমি বললাম, ও আচ্ছা, কই দেখি। কাগজটা হাতে নিয়ে দেখলাম, তাতে লেখা আছে তারুভাই 1, ফকির চাঁদ মিত্র স্ট্রিট, কলকাতা 7009। ঠিকানাটা দেখে ঠিক মনে পড়ল না, কারণ অনেক প্রকাশক, লেখক, বন্ধু, সম্পাদক, বিভিন্ন লোকের খুব ঠিকানা আমার ডায়েরিতে লিখে রাখি, কিন্তু সব ঠিকানায় নিচের উপরে রীতিমতো নামটা অবশ্য লিখে রাখি। তা ভাবলাম যখন কাছাকাছি আছি তখন একটুবার ঢুমিরে আসি না, দেখি না কি আছে ঠিকানায়। দীপককে বললাম, ধন্যবাদ ভাই, আসি তাহলে। এই বলে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। ভারতবর্ষের ব্রহ্ম মন্দিরের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তারপর চোখে পড়ল মৌলানা আজাদ মেমোরিয়াল লাইব্রেরি। সেটার পাশ দিয়ে বেঁকে গিয়ে উঠলাম ফকির চাঁদ মিত্র স্ট্রিটে। এবার 13/1 বারের নিচে এসে দেখলাম উপরের ডান দিকের একটা ঘরের জানালার নিচে একটা বোর্ডে দেখা আছে তত্ত্বতান্ত্রিক। তার নিচে ছোট করে লেখা, সাহায্য প্রার্থীর সাদর আমন্ত্রণ। আমার মনটা এবার আনন্দ ভরে উঠল, কারণ সেবার হরিদ্বার থেকে ফেরার সময় তপুর বা তত্ত্বতান্ত্রিকের মুখ থেকে ওর জীবনের রোমহর্ষ ঘটনা শুনেছিলাম। তারপর থেকে আমার বেশ ভক্তি জেগে গেছে ওর উপরে, এবং যাবার আগে আমাকে বলেছিল একবার দেখা করার জন্য। তা আজ যখন এসে পড়েছি, দেখি না কি অবস্থা চলে ওর। ভেতরে ঢুকে দেখলাম বাড়িটা ভেতর থেকে ঠিক মাঝখানে একটা নাতি দীর্ঘ উঠোন, আর সেই উঠোনে ঘিরে 1 তলা আর 2 তলা মিলিয়ে মোট 16টি ঘর। একজনকে জিজ্ঞেস করতে সে দেখে দেখিয়ে বলল, এখান দিয়ে উপরে উঠে যান, ডান দিকে দ্বিতীয় ঘরটা আছে না, ওটাই বাবাজির। আমি উপরে এসে দরজার সামনে গিয়ে দেখলাম দরজাটি খোলাই আছে। তপু একটা তক্তপোষের উপরে বসে আছে, ওর সামনে ছোট্ট একটা বাক্সের মতো রাখা, ঠিক যেমন মুদির দোকানে থাকে না, ঠিক অমন তার উপরে লাল কাপড় পাতা, আর সেই কাপড়ের উপরে বিভিন্ন রকমের রুদ্রাক্ষের মালা। তপু ঠিক উল্টো দিকে তক্তপোষের অপর প্রান্তে একটা ধুতির পাঞ্জাবি পরা মাঝবয়সী ভদ্রলোক বসে আছে। লোকটি 2 হাত জোর করে তপুর দিকে তাকিয়ে বলছে, অনেক ধন্যবাদ বাবাজি, আপনি যদি সেবার ওখানে না থাকতেন না, তাহলে ওই ছেলেগুলো ঘুরে প্রাণ হারাতো, আর ওদের পরিবার পুরো ভেসে যেত। তপু আমাকে দেখতে পেয়ে বলল, আর বন্ধু আয় আয় বস। ভেতর ঢুকে দেখতে পেলাম তক্তপোষের ঠিক উল্টো দিকে আর একটা খাট পাতা আছে, আর তার পাশে দেয়ালের দিকে বিভিন্ন প্রকার তন্ত্র সাধনার সামগ্রী রাখা আছে, আর একটা বড় ভোলানাথের পাথরের মূর্তির পাশে তাকের উপরে রাখা ঘর একটা সুন্দর ধূপের গন্ধে ভরে আছে। আমি ওই খাটে বসলাম। এরপর লোকটা বলল, আমি তবে আসি, আবার কোনোদিন কলকাতা এলে আপনার সাথে দেখা করে যাবো না। তপু তখন বলল, দাঁড়ান দাঁড়ান, আপনারা তো সামনে বেশ কিছু ভাড়া দেখতে পাচ্ছি, একটা কাজ করুন,
এই সপ্তমুখী রুদ্রাক্ষটা নিয়ে যান, আর রূপয় বাঁধিয়ে লাল সুতো নিয়ে আপনার ডান হাতের বাহুতে ধরে রাখুন, ঠিক আছে? ধারণ করুন এটা। এটা আপনার সমস্ত গ্রহ ফাঁড়া থেকে রক্ষা করবে। আচ্ছা বাবাজি, ঠিক আছে। এই বলে লোকটা বেরিয়ে গেল। তপু আমার দিকে তাকিয়ে বলল, তারপর এতদিন পর মনে বললো এই বন্ধুকে? হ্যাঁ। আমি তখন বললাম, আরে না না এভাবে বলিস না, মা সরস্বতীর কৃপায় সুনামটা একটু বাড়ছে আর কি, তাই একটু বেশি লেখা চাইছে আর কি প্রকাশকরা, আর সেজন্য একটু জড়িয়ে পড়েছিলাম আর কি, বুঝলি? তা বেশ ভালো ভালো। আচ্ছা ওসব ছাড়, এই এতক্ষণ রুদ্রাক্ষা পেলি কোথায়, আর এসব কোনটার কি কাজ বলতো, আমি তো জানি না কিছু। ও তখন বলে উঠলো, পেয়েছি, অনেক খুঁজে খুঁজে পেয়েছি, কিছু আবার দেশের বাইরে থেকেও আনতে হয় আর কি। হ্যাঁ, আমি বললাম, ওরে বাবারে বাবা, দেশের বাইরে থেকেও? আসলে ভারত, নেপাল ও ইন্দোনেশিয়ার মূলত রয়েছে ওই গাছ। ভারতের উত্তরপ্রদেশে উত্তরকাশীর গঙ্গোমত্রী আর যমুনাত্রী খেতে পাওয়া যায়, তিব্বতে এটি পাওয়া যায়। ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা ও চীন দেশের কিছু অংশে রুদ্রাক্ষর উৎপন্ন হয়ে থাকে। এর মধ্যে নেপালের ভোজপুর জেলায় সবচেয়ে বেশি রুদ্রাক্ষ উৎপন্ন হয়, বুঝলি? মূলত 21 রকমের রুদ্রাক্ষ দেখা যায় এখন, তবে 15 থেকে 21 মুখী রুদ্রাক্ষ দুষ্প্রাপ্য। বাজারে 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ পাওয়া যায়। এর মধ্যে 3 বা 4, 5 ও 6 মুখী রুদ্রাক্ষ বেশি পাওয়া যায়, একই সঙ্গে দুর্লভ বটে। এর বাইরে ত্রিভুজি, গৌরশঙ্কর এবং গণেশ নামক রুদ্রাক্ষ তো রয়েছে। আমরা বাবারে বাবা, এত রকম রুদ্রাক্ষ হয় এটা তো জানা ছিল না। একদিন 5-7 মুখী এগুলোও জানতাম, কিন্তু এতগুলো কোনটার কি কাজ হয় বলতো? তপু তখন বলল, সবই ভোলানাথের আশীর্বাদ। আমার বাবা তো শিবের উপাসক ছিলেন, তা তো তোকে বলেছিলাম নাকি? আর আমার উপরে তো ভোলানাথের কৃপা আছে, তাও তো জেনেছিলি সেই মহাপুরুষের কাছ থেকে। তাই মনে মনে স্থির হয়েছিলাম, বাবার আশীর্বাদের ফলে তোদের সেবা করব। আর এই রুদ্রাক্ষের গুণ অনেক বেশি, বুঝলি? এক একটি রুদ্রাক্ষ এক একটি গ্রহের হাত থেকে রক্ষা করে। আমি বললাম, যেমন? ধর, একমুখী রুদ্রাক্ষ রবি গ্রহের মার কথা ওই নাসার্থে ধারণ করতে হয়, আর সেভাবে দ্বিমুখী রুদ্রাক্ষ চন্দ্র গ্রহের মার কথা নাসার্থে, ত্রিমুখী রুদ্রাক্ষ মঙ্গল গ্রহের জন্য, 14মুখী রুদ্রাক্ষ ভূত, পঞ্চমুখী রুদ্রাক্ষ বৃহস্পতি, ষষ্ঠমুখী রুদ্রাক্ষ শুক্র, আর সপ্তম, অষ্টম, 9মুখী রুদ্রাক্ষ যথাক্রমে শনি, রাহু আর কেতু গ্রহের জন্য, বুঝলি? আর 10মুখী রুদ্রাক্ষ ধারণের বিষ্ণুদেব তুষ্ট হন। 11মুখী রুদ্রাক্ষের ধারণে হনুমানজি তুষ্ট হন। 12মুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষের সমান কাজ করে। আর 13মুখী, ষষ্ঠমুখী রুদ্রাক্ষ সামনে কাজ করে, সমান তাহলে কাজ করে। এই 14মুখী রুদ্রাক্ষ সপ্তমুখী রুদ্রাক্ষের সমান কাজ করে। নিজের দেহতত্ত্বের সাথে মিলিয়ে যথার্থ রুদ্রাক্ষ পড়তে পারলে নবগ্রহ মানুষের কৃপা করে, বুঝলি? জ্যোতিষ শাস্ত্রে একে একে অশুভ গ্রহ বা যে কোনো অশুভ শক্তির প্রভাবে বিনাশ হিসেবে উল্লেখ করেছে। সঠিক রুদ্রাক্ষ ধারণ করতে পারলে মানসিক, শারীরিক, এমনকি আর্থিক সম্পত্তিও খুব বেশি উন্নতি লাভ হয়, বুঝলি? আমি বললাম, আচ্ছা আচ্ছা বুঝলাম, ও দেখছি ভালোই জ্ঞান অর্জন করেছিস। বাবারে বাবা, এত অ্যানালাইসিস! তাই একটু আগে যিনি চলে গেলেন তার সাথে কি ঘটেছিল বলতো? ও কেমনে? তা বলছি তো একটা চা দিতে বলি, দাঁড়া। এতটুকু বলেই তপু জানালার কাছে রীতিমতো চেঁচিয়ে ডাক দিল, বঞ্জা। কিছুক্ষণ পরে 10 থেকে 12 বছরের একটা ছেলে দৌড়ে এলো আর বলল, বলো তপু দাদু, তোদের দোকানে সেই স্পেশাল চা 2 কাপ নিয়ে আয় তো দেখি। আচ্ছা ঠিক আছে বলে রীতিমতো দৌড়ে বেরিয়ে গেল। চায়ের ভাঁড়টা হাতে নিয়ে এক পাশে নামিয়ে রেখে তপু বলা শুরু করলো, সেবার জগবন্ধু রায়ের আহ্বানে বাঁকুড়ার তাল ভাঙা গ্রামে যেতে হয়েছিল, বুঝলে? তার পরিবারে নতুন উত্তরাধিকারীর জন্ম হয়েছিল, তারই কোষ্ঠী বানানোর জন্য গিয়েছিলাম। 2 দিন ওখানেই থাকলাম। জগবন্ধু বাবুদের পূর্ব পুরুষেরা ছিলেন বস্ত জমিদার, তাই বেশ খাতির যত্ন পেলাম। তারপর ঠিক সময় মতো ওরা নাতির কোষ্ঠ বিচার করলাম এবং খুব অবাক হলাম। বললাম, আপনার নাতি প্রখর, বুদ্ধিমান, সম্পূর্ণ এবং খুব তেজস্বী হবে। খুবই ছোট বয়সে উন্নতি শিখরে পৌঁছে যাবে। আর
এর কারণ ওর বৃহস্পতির সঙ্গে, বুঝলে, জন্ম কিন্তু ঘনিষ্ঠ নক্ষত্রে, কিন্তু জন্মের এক পর্যায়ে একটু গ্রহের ফের হতে পারে। তখন তাকে একটু সাবধানে রাখতে হবে বললাম। আপনার নাতি বিনাশের পথে পতিত হতে পারে। আচ্ছা ঠাকুর মশাই, এর কি কিছু প্রতিকার আছে? আমি বললাম, পঞ্চমুখী রুদ্রাক্ষ দিয়ে গেলাম, এটা রূপা দিয়ে বাঁধিয়ে আপনার নাতির ডান হাতের বাহুতে চেপে ধরবেন, ঠিক আছে? ঠিক আছে ঠাকুরদা। ওই দিন বিকেলের দিকে আমি একটা বাস ধরে ফিরবো, তাই দুপুরে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যেতে যেতে একটা বাড়ির দিকে লক্ষ্য করলাম। দেখলাম বাড়ির আশেপাশে খুব ভিড় জমে আছে, আর ভেতর থেকে খুব কান্নাকাটির শব্দ হচ্ছে। গিয়ে দেখলাম একজন লোক মারা গেছে, তাকে উঠানে খাটের উপরে শোয়ানো আছে, আর একজন মহিলা তার পাশে নিচে বসে কান্নাকাটি করছে। উঠোন দেখে একটু দোয়ারের উপরে একটা দুটো ছেলে বসে বসে কাঁদছে, আর সম্ভবত তাদের বউরা দরজার চৌকাতে কাছে এসে রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাইরে দরজা পেরিয়ে যে ভেতরে পা দিয়েছি, অমনি অনুভব করলাম আমার ডান হাতের যে রুদ্রাক্ষ বাঁধা পরা আছে, তার মধ্যে একটা রুদ্রাক্ষ অত্যন্ত ঠান্ডা হয়ে আছে, আর রংটাও কালো হয়ে গেছে। এরপর বাড়ির লোকদের ভালো করে লক্ষ্য করলাম যিনি মারা গেছেন, আর যে দুজন ছেলে দাওয়ায় বসে আছে তাদের সবাই রীতিমতো চোখ কঠোর আর অত্যন্ত কালশিটে পড়ে গেছে। অন্তত 3 থেকে 4 দিন মতো ঘুমাতে না পারলে যেমন হয়ে যায় না, ঠিক তেমন কুচকুচে কালো হয়ে গেছে গরুর চোখের কোঠর। বাকি লোকজন যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলো তো, মৃতদেহটাকে ফেলে রেখেছো কেন? তোমরা কেউ কিছু উদ্যোগ নিচ্ছে না কেন? কি সমস্যা কি? তখন সেখান থেকে একটা লোক বলে উঠলো, বাবাজি, এদের বাড়ির উপরে কালো ছায়া পড়েছে, দেখুন না, চোখগুলো কেমন বোন ধরে কালো হয়ে গেছে, আর যারা ওদের শোবে তারাও ওরকম হয়ে যাবে। আমি বললাম, কি সব জাদা বলছো তোমরা? দাঁড়াও, আমি শুদ্ধ চারণ করে দিচ্ছি, তারপর ওকে শ্মশানে নিয়ে যাও, ও তো সৎকার করতে হবে, ভালো করে সৎকার করো। খাটের পাশে বসে যে মহিলা কাঁদছিল তাকে বললাম, বাহ, কি হয়েছে আমার কোনো বলো তো? তোমাদের এই বাড়িতে ঢুকতে আমি কিছুটা অনুভব করেছি, খারাপ কিছু অনুভব করেছি। তখন সে মহিলা বলে উঠল, বাবা, আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আমি তখন বললাম, আমি পরশু জমিদার বাড়িতে গিয়েছিলাম, আজই ফিরে যাচ্ছি, কিন্তু তোমাদের এমন অবস্থা দেখে ফিরে যেতে পারলাম না, কিছু করে বলো তো। তখন সে বলল, বাবা, আমরা বেশ সুখে শান্তিতে ছিলাম, দিন আনে দিন খাওয়ার সংসার আমার বেশ ভালোই কাটতেছিল। আমার মর্দ জমিদার বাবুর জমিতে চাষ করে, আর আমার ছেলের জমিদার বাবুর লেঠেলে কাজ করে, সব ঠিকঠাক চলতেছিল। শুধু কাল হলো ওই শয়তান অঘুরি বাবার পাল্লায় পড়া। আমি তখন বললাম, অঘুরি বাবা, সেটা আবার কি? মহিলা তখন বলল, আর কি বলবো বাবা, আমার মর্দের গাঁজার নেশা ছিল, তাই মাঝে মাঝে নিজের সাথীদের সাথে শুনশানে যাইতো গাঁজা টানতে। সেরকমই একদিন ঘরে ফিরে এলো আর বলল, আজ শ্মশানে এক গড়ি বাবার সাথে দেখা হয়েছিল, সে একেবারে মাতাল ছিল, এমনি করে দুলতে তুলতে বলতেছিল। আমি বললাম, সেটা আবার কে? তখন সে দুলতে দুলতে বলল, বড় বাবাজি আমার হাত থেকে বলে দিল আমার ঘরে কে আছে, আমি কি করি, ছেলেরা কি করে, সব বলতেছিল। আমি বললাম, তাই নাকি? কি কি বললো? আর ও তখন বলল, আর বলল আমার হাতে নাকি গুপ্তধনের যোগ আছে, কিন্তু তার জন্য উনি আমাকে বাড়িতে একটা যজ্ঞ করতে চান। আমি তখন সাদা মনে, কোনো কাঁচা ছিল না বাবা, আমি রাজি হয়ে গেছিলাম, ওর কথা রাজি হয়ে গেছিলাম। তারপর একদিন ওই অঘরি বাবা ঘরে নিয়ে এলো। ওর বাবাজি চোখের সামনে আমার ভালো লাগে নাই, আমার দিকে আমার ছেলের পদের উপরে কেমন যেন কোন নজরে থাকতেছিল, মাঝে মাঝে আসা শুরু করলো আমাদের ঘরে। তারপর একদিন সেই যজ্ঞ শুরু করলো, আমার ঘরের উঠোনে যজ্ঞ শুরু করলো। বেশ কিছুটা পাক এনে বলল, পুকুর থেকে চন্দন কাঠ পুড়িয়ে সেই ছাই এই মাটির পানিতে রেখে দিতে, তারপর নিচের চুলা থেকে ঘি, তেল, নানা রকম গুঁড়ো কি কি সব বের করলো। এবার চোখের আগুন ধরালে তাতে একটার পর একটা গুঁড়ো আর একটা করে ঘি ঢালতে লাগলো।
আর ওই পাকা মাটি দিয়ে একটা ছোট্ট পুতুল বানালো, আর তাতে সেই কালো চন্দনগুলা আর তেল ঢালতে লাগলো। তখন আমার এই অমরি বাবাটা দেখা খুব ভয় লাগতেছিল। এক সময় চোখতে শুরু করলো। তারপর সে বাবাজি ওই পুতুলটারে আমার হাতে দিয়ে বলল, যা, এইটা এটা তোর ওই তুলসী তলার মাটি থেকে পুঁতে দিয়ে আসা। আমি তাই করলাম। আর তার কিছুদিন পর আমার মর্দ, আমার স্বামী রাতে খালি খালি ভয় পায় ঘুম থেকে উঠে যেত, খুব বসে যেত। আর 2 দিন পর থেকে আর ঘুমাতে চায় না। ভয়ের সাথে খালি বলতো, ও আমাকে নিয়ে যাবে রে, আমাকে বাঁচা লক্ষ্মী, আমাকে বাঁচা, আমাকে নিয়ে যাবে। আমি তখন বলতাম, কে কে নিয়ে যাবে তোমারে? তখন বলতো, কালো ছায়া, ওই যে ছায়া দেখতে পাচ্ছিস না, ওই যে ছায়া আমাকে নিয়ে যাবে। না ঘুমিয়ে ঘুমিয়ে ওর শরীরটা খারাপ হতে লাগলো। চোখের নিচে সব সব কালো দাগ পড়ে গেল। তারপর 3.5 মাথায় আমার ছেড়ে চলে গেল। এখন আমি কি করব বাবাজি, তুমি বলো। আমি বললাম, বুঝলাম। আচ্ছা, এই কালো ছায়াটা দেখতে কেমন, কিছু বলেছিল কোনোদিন? এবার দাওর উপরে বসে থাকা সেই দুটো ছেলে একজন বলে উঠলো, হ্যাঁ ঠাকুর মশাই, গত দুদিন থেকে আমরাও 2 ভাই দেখেছি ওরকম। ঘুমাতে গেলেই দেখছি, ভয় আর ঘুমাতে পারছি না। মাকে আরো বেশি ভয় কিছু জানায়নি, ভাবলাম আবার যদি চিন্তা করবে এগুলো নিয়ে। আমি তখন বললাম, তাহলে বলো তো ঠিক কি দেখেছো তোমরা সামনে? ছেলেটা তখন বললো, দেখি একটা অন্ধকার ঘরের খাটের উপর একটা কেটা শুয়ে আছে। হঠাৎ একটা কালো ছায়ার মতো আমার সামনে এসে দাঁড়িয়ে এলো। আর অনেক লম্বা, মাথা পুরো ছাদের কাছাকাছি। আর ওপরে উপরে তাকিয়ে দেখি দুটো চোখ রীতিমতো জলজল করে উঠছে এবং দুটো দাঁত চকচক করতেছে। সে অন্ধকারেও যেন দুটো পা পরিষ্কার দেখতে পায়। তখনই সেই কালো ছাটা আচমকা আমাকে খাট রীতিমতো সমেত মাটিতে তুলে রীতিমতো নিচের দিকে নিয়ে থাকে। কথা শেষ হতে না হতেই চৌকাঠের ওখান থেকে ওর বউ বলে উঠলো, তখনই গো গো করে শব্দ করতে থাকে। আর আমি ঠেলা দিতে ধরপড়িয়ে উঠে পড়ে আর ঘামতে থাকে। পাশ থেকে একটা ছেলে বলে উঠলো, হ্যাঁ ঠাকুর মশাই, আমিও একই জিনিস দেখেছি। ঘুমিয়ে ঘুমিয়ে আর উঠে পড়ে। সত্যি বলছি বাবাজি, আমরা 2 ভাই লেটেলে কাজ করি, কাউকে ভয় পাইনি কখনো দিন, কিন্তু এখন ঘুমাতেই ভয় লাগছে, অনেক ভয় লাগছে। কি করব কিছু বলে দাও না বাবা। তোমাকে দেখেছি জমিদার বাড়িতে, তোমার অনেক ক্ষমতা, তুমি কিছু করো বাবাজি, কিছু করো। আমি তখন বললাম, তোমাদের কথা শুনে যা বুঝলাম, এটা অত্যন্ত ভয়ঙ্কর এক অসুরের কাজ, আর ওকে জাগানো হয়েছে। এর নাম হলো ত্রিপুরাসুর। এর কাজ হলো মানুষকে ঘুমন্ত অবস্থায় তার আত্মাকে নিয়ে চলে যাওয়া। ভয়াবহ, খুবই ভয়াবহ এক অসুর এটা। সত্য যুগের কোনো এক সময় ও শরীরে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। ব্রহ্মা, বিষ্ণু এবং সমস্ত দেব দেবীগণ স্বর্গ থেকে বিতাড়িত হয়ে বাবা ভোলানাথের শরণাপন্ন হয়। তখন ভোলানাথ সমস্ত দেব দেবীর মঙ্গলার্থে এবং সে অসুরকে বধের উদ্দেশ্যে এক সর্পদেব দিব্য অঘরী দেশির দিন তার রীতিমতো ভগ্ন হয়ে যায়। 100 বছর পর যখন ভোলানাথের ধ্যান ভগ্ন হয়, তখন তিনি বান লিঙ্গ অবতারণ ধারণ করলেন। তখন ত্রিপুরাসুরের সাথে এক মহাযুদ্ধ হয়ে যায়। শেষে ত্রিপুরাসুর ক্ষমা প্রার্থনা করে। তখন সমস্ত দেবতাদের অভিশাপে সেই অসুরের স্থান হয় পাহাড়কে। আর যখন বাবা ভোলানাথ প্রথম চোখ খোলেন, তখন তার তৃতীয় নেত্র থেকে রীতিমতো এক বিন্দু জল পৃথিবীতে পড়ে। সেই জলের বিন্দু থেকেই একটা গাছের সৃষ্টি হয়, সেটাই ছিল রুদ্রাক্ষের গাছ। তাই আমি যা বলছি মন দিয়ে শোনো, তোমরা তাই করবে। সবচেয়ে প্রথমে তোমরা 2 ভাই তোমাদের বাবার দেহ সৎকার করে এসো। তারা তখন বলল, ঠিক আছে ঠাকুর মশাই, তবে তাই হবে। তাহলে দাঁড়াও, আগে তোমার বাবার খাটের চারপাশে 4টা অষ্টমুখী রুদ্রাক্ষ বেঁধে দে। আর তোমরা 2 ভাই এরাও
একটা করে অষ্টমুখী রুদ্রাক্ষ তোমাদের ডান হাতের বাহুতে লাল সুতোতে বেঁধে নাও, ঠিক আছে? এর ফলে তোমাদের রাহু দশা কাটবে, আর তোমার বাবার আত্মাকে তোমাদের ত্রিপুরা শরীর স্পর্শ করতে পারবে না। আর তোমরা যতক্ষণ না ফিরছো, আমি তোমাদের বাড়ির ওই তুলসী তলার পাশে পূজা নাচন করছি। যখন তোমরা ফিরবে, গ্রামের অন্য লোক যাতে না আসে তোমাদের সাথে। এখন তোমরা সবাই যাও। বেশ কয়েকক্ষণ পর তারা দুজন উড়তে ফিরে এলো। এবার আমি তাকে বললাম, শোনো, সে অগরী, সে এসে যে পুতুলটা বানিয়েছিল সেটা ছিল ত্রিপুরাসুরের অবয়ব। আর সেই ত্রিপুরাসুর দমন করার জন্য আমাকে বানলিঙ্গের পূজা করতে হবে। তো আমাকে কিছু জিনিস জোগাড় করে দাও, কিছু বেল, কাঠ, বেলপাতা, বালি, 4টে লোহার পেরেক, আর মাটির পাত্রে সেই কালো চন্দন আর ঘি মিশিয়ে নিয়ে এসো, যাও। আর মেয়েরা যজ্ঞ যতক্ষণ না শেষ হচ্ছে তোমরা দাওর উপরে বসে থাকো, কারণ এই অগরের চাহিদা ছিল তোমাদের শরীর, আর তাই কোনো মতে উঠোনে স্পর্শ করবে না। জয় করেন সবাই, ঠিক আছে? সমস্ত কিছু ওরা জোগাড় করে দিল। আমি ওদের দুই ভাইকে বললাম, আমি এই 4টে ব্রেক, 4টে এক মুখে রুদ্রাক্ষ বেঁধে দিচ্ছি। তোমরা দুজনেই 2টো করে ব্রেক নিয়ে যাও, ঠিক যেখানে তোমাদের ওই পুতুলটাকে পুঁতেছিল তার চারপাশে পুঁতে দিয়ে আসো, যাও। এসে এই যজ্ঞের বেদির পাশে বসবে, কেমন? আচ্ছা ঠাকুর মশাই, ঠিক আছে। এই বলেও ব্রেক 4টে পুঁতে দিয়ে এসে পড়লো। এরপর আমি পূজা শুরু করলাম। পূজার মন্ত্রটা আর এখানে বললাম না, বুঝলি? ক্রমাগত একই মন্ত্র উচ্চারণ করছি আর একটা করে বেল পাতা ঘিয়ে ডুবিয়ে আহুতি দিচ্ছি। এরকম করতে করতে দেখলাম ওরা দুই ভাই কেমন যেন ঝিমিয়ে পড়েছে। মানুষের চরম ঘুম পাওয়ার আগে মুহূর্তে যেমন ঝিমাতে থাকে না, ঠিক তেমন ঝিমোচ্ছে। আমি তাড়াতাড়ি আমার ঝোলা থেকে একটু ধুনো বের করে সে করে নিক্ষেপ করলাম। সঙ্গে সঙ্গে সেই ধোঁয়ায় ওরা দুজনে একেবারে জেগে উঠল। আমি ওদেরকে বললাম, তোমরা কোনো মতে ঘুমাবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, একেবারে সর্বনাশ হয়ে যাবে। না, একজন এই বেলকাঠ আর একজন কালো চন্দন গোলার ঘিয়ে মাটি নিয়ে আসে, যাও বসো। আমি যখন বলবো তখন তোমরা গিয়ে ওই রুদ্রাক্ষ যুক্ত পেরেক ঘেরা জায়গায় পেরেকের দাগ বরাবর 4 কোণা করে ঘি ঢেলে এক বেল কাঠে রীতিমতো জ্বালিয়ে আগুন ধরিয়ে দিবে, ঠিক আছে? তারপরে ওই মাটিতে পোতা পুতুলগুলো সব ক্ষমতা শেষ হয়ে যাবে, আর তারপর পুতুলটাকে তুলে এনে আগুনের মধ্যে আহুতি দিতে হবে। কি মনে থাকবে তো যা বললাম? দুজনেই বলল, হ্যাঁ ঠাকুর মশাই, মনে থাকবে। তারপর ওদের মাকে আবার বললাম, যাই হোক মা, তুমি কিন্তু উঠোনে বাঁধবে না, কোনোভাবে বাঁধবে না। আবার আমি মন্ত্র উচ্চারণ করে বেল পাতার ঋতাদহ দিতে দিতে পূজা শুরু করলাম। হঠাৎ করে দেখলাম আশেপাশে সমস্ত গাছপালা যেন তোলপাড় শুরু হয়ে গেছে, ঠিক যেন শুয়ে শুয়ে হনুমান বা বাঁদর জাতীয় কোনো প্রাণী বাড়ির চারপাশে তাণ্ডব লীলা চালাচ্ছে। আর সমস্ত আকাশ যেন মুহূর্তে বেগে ছেয়ে গেল। ক্রমাগত রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে আর তীব্র বাজের আওয়াজ হতে লাগলো। এর ঠিক পরে হঠাৎ করে লক্ষ্য করলাম ওরা দুই ভাই পুরো বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। ওদের হাতের বেল কাঠ আর সেই ঘি মিশ্রিত কালো চন্দন বাটির পাশে পড়ে আছে। সেই বাটি থেকে কিছুটা চন্দন মাটিতে পড়ে গেছে। মনে মনে ভাবলাম, সর্বনাশ, এ তো ঘোর অশুভ লক্ষণ। আমি আরো জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম আর মনে মনে বললাম, হে ঈশ্বর, হে ভোলানাথ, আজ তোমার ভক্তের ঘোর বিপদ, তুমি কি পাশে থাকবে না? এই ত্রিপুরাসুরকে দমন করা আমার সাধ্য নয়, তা তুমি জানো। তাই আজ তোমার আশীর্বাদ প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। এবার খেয়াল করলাম ওরা দু ভাই মুখ খুলে গো 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 করে আওয়াজ করছে, মুখের কষ বেরিয়ে পড়ছে, দেহ রস বেরিয়ে যাচ্ছে, শরীর থরথর করে কাঁপছিল। আমি খুব চিন্তা পড়ে গেলাম, কিন্তু পূজা কিন্তু থামালাম না। হঠাৎ পেছন থেকে আওয়াজ ভেসে আসলো,
আমার ছেলেগুলো মরে গেল একেবারে, ঠাকুর ওদের মরে গেল, ওদেরকে বাঁচাও, এমনটা শুনতে পেলাম। এটা শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখি ওর মা রীতিমতো দৌড়ে আসছে ছেলের কাছে, আর অমনি এক প্রচন্ড বিদ্যুৎ চমকের সাথে সাথে আওয়াজ হলো। সাথে সাথে দেখতে পেলাম ওদের মা ছিটকে রীতিমতো তুলসী তলার পাশে গিয়ে পড়লো। মুহূর্তেই বেহুশ হয়ে গেল, মুহূর্তেই। সঙ্গে সঙ্গে আরো লক্ষ্য করলাম যেটুকু কালো চন্দন মাটিতে পড়ে গেছিল সেগুলো গড়াতে গড়াতে ধীরে ধীরে ওই তুলসী তলার ঠিকই রীতিমতো বয়ে গেল। এরপর দেখলাম সে রুদ্রাক্ষ দিয়ে বাধা পেরে গুলো নড়তে শুরু করেছে, অলৌকিক ভাবে নড়তে শুরু করেছে। কি যে বিভৎস ভয়াবহ অবস্থা বোঝাতে পারবো না তোকে, যেন কেউ সেগুলো উপড়ে ফেলার চেষ্টা করছে। একদম প্রচন্ড রাগ আর কান্না মিশ্রিত অনুভূতি হলো, আর মনে মনে হলো, তাহলে কি আজ আমি হেরে যাচ্ছি? আজকে আমি হেরে যাব? আমি কি পারবো না এই পরিবারকে কালো ছায়ার হাত থেকে রক্ষা করতে? হঠাৎ করে আমার গুরুদেবের কথা মনে পড়ে গেল। এই লাল রঙের পুঁটলিটা তোকে দিলাম, এটা খুব সযত্নে সব সময় তোর সাথে রাখবি। যখন জীবনে এমন কোনো মুহূর্ত পড়বি যেখানে সত্যের উপর অসত্যের প্রভাব বেশি মনে হবে আর কারোর প্রাণ সংশয় দেখা যাবে, তখনই এর বাঁধনটা করবি। দেখবি এর মধ্যে বেশ কিছুটা বিভূতি আছে আর একমুখী রুদ্রাক্ষের গুঁড়ো মিশ্রিত আছে। এটা সাধারণ মিশ্রণ নয়, বাবা ভোলানাথের কৃপণতা, আমার তপস্যারত চেতনা আর আশীর্বাদ মিশ্রণ। এটা থেকে চিমটে মিশ্রণ দিয়ে তোর যজ্ঞাসনে বসে সেই যজ্ঞের আহুতি দিয়ে যাকে তুই বাঁচাতে চাস উঠে গিয়ে তার শরীরে স্পর্শ করতে থাকবি, তাহলে আর তোকে কিছু করতে হবে না। আমি তাড়াতাড়ি সেই লাল বুটিটা বার করে তার বাঁধন মুক্ত করে এক চিমটি সেই মিশ্রণ যজ্ঞে আহুতি দিলাম। সঙ্গে সঙ্গে দেখলাম এক তীব্র নীলাভ আলোক রশ্মি যেন উপরে ছিটকে উঠে গেল। আমি দৌড়ে দু হাত ওদের দু ভাইয়ের শরীরে স্পর্শ করে বসে রইলাম। তারপর তুলসীর দিকে তাকিয়ে দেখলাম সেই রুদ্রাক্ষের বাঁধা পেরেকের দুটো তখনও রীতিমতো উপরে মাটিতে পড়ে আছে, আর সেই পুতুল রাখার জায়গা মাটি কিছুটা উপরে আছে। সাথে সাথে আমি আবারও সে বানলিঙ্গের মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। হঠাৎ দেখলাম আবারও এক তীব্র নীলাভ রশ্মি আকাশের কালো মেঘ ভেদ করে সে বাকি দুটো তখনও পুঁতে থাকা পেরেকগুলোর মাথায় বাঁধা রুদ্রাক্ষের উপরে এসে পড়ল, আর সঙ্গে সঙ্গে সেগুলো জ্বলে উঠল। ঠিক সেই মুহূর্তে আমি ছুটে গিয়ে একটা বেল কাঠে আগুন ধরিয়ে ফেললাম, আর সে ঘি মিশ্রিত কালো চন্দনের বাটিটা তুলে নিয়ে তুলসী ঘরে রীতিমতো ছুটে গেলাম। আর ওই পুতুলের কবরের উপরে কালো চন্দন গোলাটা ঠেলে দিয়ে আগুন ধরিয়ে দিলাম। আর তারপর ওদের মায়ের অচৈতন্য দেহটাকে তুলে এনে ওদের পাশে রেখে রীতিমতো তিনজনকে স্পর্শ করে বসে রইলাম। দেখলাম সেই তুলসী তলার ওখান থেকে রীতিমতো গল 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 করে কালো ধোঁয়া রীতিমতো বেরিয়ে এক বিশাল কালো ছায়া ধারণ করছে। বিকট আর্তনাদ করে বলতে লাগলো, আবার আমাকে পরাস্ত করার জন্য তোমায় পৃথিবীতে আসতে হলো, তাই আজ আমি আবার চলে যাচ্ছি, কিন্তু মানুষদের লোভ আমায় আবার বাঁচিয়ে তুলবে। কেননা কোনো না কোনো একদিন আসবে। এই অট্ট হাসিটা হতে 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 আস্তে আস্তে মিলে গেল সেটা। তারপর আবার ছুটে গিয়ে সে পুতুলটা মাটি খুঁড়ে এনে যজ্ঞের আগুনে নিক্ষেপ করলাম। তারপর দেখলাম সমস্ত ঝড় তাণ্ডব ধীরে ধীরে কমে যাচ্ছে, আর একটা সময় সবকিছু থেমে গেল। এবার দাওয়ার দিকে তাকিয়ে দেখলাম ওদের বউ দুটো এত কিছু দেখে রীতিমতো ভয় জ্ঞান হারিয়ে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। আমি ওদের ঘরের ভেতর থেকে ঘটি জল নিয়ে এসে বউ দুটোর চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। ওদের ধীরে ধীরে জ্ঞান ফিরে আসলো আর উঠে বসলো। এবার আমি তাকে বললাম, মা, তোদের কোনো ভয় নেই মা, তবে আয়, তোদের স্বামীদের তোর মাকে তুলে ঘরে যেতে হবে, তাই একটু ধরবি, আয়। হ্যাঁ চলুন ঠাকুরদা। পরদিন সকালবেলার মধ্যে ওদের জ্ঞান ফিরে আসে।
আমাকে পরদিনে ওদের বাড়িতে থাকতে হলো, কারণ ওরাই জোর করছিল আমার সেবা যত্ন করবে, তাই না খাইয়ে ছাড়বে না। আর সেদিন ওদের বাড়ির চারপাশে আমি ভালো করে বেষ্টনী মন্ত্র দ্বারা বেঁধে দিলাম। এরপর আর কোনো সমস্যা হয়নি ওদের। এতটুকু বলেই থেমে গেল তবু। আমি বললাম, তাহলে ইনি কি চিনি এসেছিলেন? তখন সে বলে উঠল, এনি হচ্ছেন জমিদার যোগবন্ধু রায়ের বড় ছেলে। কলকাতায় আসবে শুনে ওকে দিয়ে ওই দুটো ভাই উপহার পাঠিয়েছে আমার জন্য। এতটুকু বলেই তবু একটা কাগজের মোড়ক খুলে সুন্দর পোড়া মাটির শিবের মূর্তি বার করে আমাকে দেখালো আর বলল, জয় ভোলানাথ কি জয়। জেফরি ভাই, এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার সুমধুর কণ্ঠে প্লিজ পড়ে শোনাবেন। আপনার কণ্ঠের জাদুতে সব সময় হারিয়ে গিয়েছি, আজকেও হারিয়ে যেতে চাই ভৌতিক দুনিয়ার মাঝে। এটি ফিরোজ খান, মিরপুর থেকে বলছি। আমি আবারও নিয়ে আসবো এক ভয়াবহ ঘটনা। আমার কালেকশনে আরো কিছু ঘটনা আছে, আমি তা অবশ্যই পাঠিয়ে দেব। অনেক এনজয় করবেন তখন। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে পড়ে শোনাবেন দয়া করে। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। ও মাই গড, হোয়াট এ স্টোরি ম্যান। ও মাই গড, হোয়াট এ স্টোরি। শিট, দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টার ক্লাস স্টোরি ছিল। ও মাই গড, সত্যি অনেক বেশি এনজয় করেছি ম্যান। আর হরর স্টোরি ইজ দিস কাইন্ড অফ হরর স্টোরি। আমি আসলে হরর বলতে এটাই বুঝি। অ্যাবসলিউটলি মাথা নষ্ট স্টোরি ছিল ভাই। ও ম্যান, মাই গড, মাশাআল্লাহ, হোয়াট স্টোরি ভাই। আমি আপনার স্টোরি প্রেমে পড়ে গেছি ভাই। আপনি এভাবে কালেকশন যত পারেন কালেকশন করে আমার কাছে নিয়ে আসুন। আপনার প্রতিটা ঘটনা আমি ডেফিনেটলি পড়ে শোনাবো ভাই। আমি বিশ্বাস করি যে আপনার ঘটনা যেটাই দেন না কেন ফিরোজ ভাই, সেটাই যেন অসাধারণ হয়ে ওঠে অলওয়েজ। আমি সত্যি অভিভূত। আপনি যত ঘটনা পাঠালেন মাশাআল্লাহ, এবং খুবই সুন্দর ছিল ঘটনাগুলো, একটার চেয়ে একটা সুন্দর। হাউ অ্যামেজিং থিং, অ্যামেজিং, সিরিয়াসলি বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এবং একই সাথে বলবো যে আজ কিন্তু খুবই আনন্দের দিন যে এভাবে করে এত কমেন্ট আপনাদের কাছ থেকে পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি। এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। একটা হোস্ট কি চায়? একটা হোস্ট কিন্তু চায় শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আনন্দ, বা আপনাদের কাছ থেকে একটা আলাদা যে বিষয়, বা আমরা যেটাকে বলি যে আনন্দের যে জায়গাটা, সেটা কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের কাছ থেকে সুনাম অর্জন করা। এটাই কিন্তু একমাত্র চাওয়া থাকে একটা হোস্টের বা একটা স্টোরি টেলার। আর সেটা যখন আপনারা দেন তখন কিন্তু সেটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি 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 মাচ ফর এ বিউটিফুল স্টোরি। আশা করছি দারুণ রকমভাবে আরো অসাধারণ সব ঘটনা আপনাদেরকে শোনাতে পারবো। সো দিস দ্য ফ্যাক্ট, আজকে এতটুকু ছিল। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে আমি আবারও নিয়ে যাব লাইভ সেশনে। আপনাদের সাথে আপনাদের যতগুলো লাইভ চ্যাট ছিল, লাইভ চ্যাটগুলো আমি একটা করে পড়বো, আপনাদের সাথে কিছুটা সময় পাস করব এবং এরপর বিদায় নেব। সো রেডি হয়ে যান, সবাই কমেন্ট করেন, এবং আপনাদের যত কমেন্ট এসেছে আলহামদুলিল্লাহ, আমি আরো দারুণ সব কমেন্ট আপনাদের কাছ থেকে আশা করি, এবং দারুণ কমেন্টই করছেন মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি সরাসরি কমেন্ট সেকশনে।